হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার একটু ইন্ট্রোডাকশন দাও। আমার নাম সৌমিলি পাল। আমার বাড়ি কলকাতার গড়িয়া এলাকায়। আমি 2010 সালে মাধ্যমিক, 2012-তে উচ্চ মাধ্যমিক এবং 2015 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পলিটেকনিক ডিপ্লোমা পাশ করার পর 2016 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমি রাজপুর সোনারপুর পৌরসভার পিডাব্লিউ মানে পাবলিক ওয়ার্ক অ্যান্ড বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে অ্যাজ এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল কন্ট্রাকচুয়ালি জব করছি। 2015 থেকে জবটাতে যুক্ত আছো? না স্যার, 2016 থেকে। 2015-তে আমি পাস আউট। আচ্ছা, 2016 থেকে জয়েন করেছো, এখনো পর্যন্ত ওই জবে রয়েছো, মানে মোটামুটি কোনো আহ গ্যাপ নেই স্যার। 8 বছর আর কি, 8 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তাই হ্যাঁ। তো? আচ্ছা, হ্যাঁ তোমার স্যার। ওখানে হ্যাঁ রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি থাকে? স্যার, আমার এখানে যেটা মেনলি হচ্ছে যে সিভিল, ছোট ছোট যে সিভিল অ্যালার্ট যে ওয়ার্ক গুলো হয়, মানে রাস্তা, সারফেস ড্রেন, কভার ড্রেন, তারপরে যে পুকুর বাঁধানো হচ্ছে, পাইলিং ওয়ার্কের এস্টিমেট, বিলিং এবং সাইট সুপারভিশন, টেন্ডার আপলোডিং, মানে এগুলোই করতে হয়। আর বিল্ডিং প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে অনলাইন বিল্ডিং প্ল্যান গুলো যেগুলো জমা পড়ে সেগুলো ওই সাইট ইন্সপেক্টর, মানে আমার রোলটা হচ্ছে অ্যাজ এ সাইট ইন্সপেক্টর, জমিতে গিয়ে অ্যাজ এ ডিড অনুযায়ী আছে কিনা, জমিতে অ্যাজ পার ডিড আছে কিনা সেটা চেকিং করা, আর অ্যাজ পার রুলস বিল্ডিং প্ল্যানটা হয়েছে কিনা সেটা দেখে অনলাইনে রিপোর্ট সাবমিট করা। বাহ, তোমার তো দারুণ এক্সপিরিয়েন্স। মানে জেনারেলি তো অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদেরকে এই কাজগুলোই করতে হয় বিভিন্ন জায়গাতে, তাই তো? তো তুমি কি দিয়েছো, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস কি দিয়েছো? স্যার, আমার ফার্স্ট চয়েস আছে পিডাব্লিউডি, সেকেন্ড চয়েস আছে এমইডি, তো থার্ড এমইডি, চয়েস ইরিগেশন। এমইডি কে প্রথমে দিলে না কেন? হ্যাঁ স্যার, বলুন। বলছি সরি তো স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন একটু। বলছি যে তোমার যে কাজের এক্সপিরিয়েন্স গুলো, এস্টিমেশন, বিলিং, প্ল্যানিং, এবং তুমি যে প্ল্যানিং রিলেটেড হ্যাঁ। কাজগুলো করেছো এবং করছো, হুম হুম। তো এগুলো তো হ্যাঁ। বেস্ট স্যুট করে এমইডি ডিপার্টমেন্টকে, তাই না? হ্যাঁ, এমইডি, পিডাব্লিউডি, পিএনআরডি এগুলোই শুট করে পিডাব্লিউডি তে, বেশি। পিডাব্লিউডি থেকে এরকম করতে হয় খুব একটা, যে প্ল্যান স্যাংশনিং, ফিল্ড ইন্সপেকশন, এগুলো কি পিডাব্লিউডি তে থাকে? না স্যার, ওই হয়তো প্ল্যানিং এর পার্টটা থাকে না, কিন্তু টেন্ডার আপলোডিং, এস্টিমেটিং, বিলিং, সাইট সুপারভিশন এগুলো তো স্যার সব সে তো ডিপার্টমেন্টেই মানে সে তো পাবলিক। এমইডি তেও থাকে, সেটার জন্যই তো বলছি যে তুমি এমইডির উপরে পিডাব্লিউডি কে রাখলে কেন? ওয়াই পিডাব্লিউডি? স্যার, পিডাব্লিউডি তে অনেক মানে সিভিল রিলেটেড ওয়ার্কটা বেশি থাকে। তো সেই কারণেই আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতাটা ওখানে কাজে লাগবে, মানে যেটা আমার আছে আর কি, সেই সেই হিসাবে। হ্যাঁ, তো তোমার অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে যে এমইডি ডিপার্টমেন্টের জন্য তুমি মানে একদম খুব ভালো একজন ইঞ্জিনিয়ার, যাকে ওখানে নিলে পরে নতুন করে কিছু শেখাতে হবে না, খুব ইজিলি এমইডি তে তুমি কাজ করতে পারবে। তো এটাতে আমি কি ভুল? না স্যার, অবশ্যই আমি এমইডিটা ওই জন্যই সেকেন্ডে রেখেছি, ওই কারণে। মানে পিডাব্লিউডি ফার্স্ট কেন, সেটার কারণ হচ্ছে যে তুমি ওটা আরো বেটার ভাবে করতে পারবে। বেটারমেন্ট মানে আরো নতুন কিছু শেখা যাবে এখান থেকে। এমইডিতে হয়তো আমি যে কাজগুলো করছি অ্যাজ অ্যাজ এ আমি সেগুলোই হয়তো ওখানে গিয়ে পাবো। আর পিডাব্লিউডি তে হয়তো আই থিঙ্ক আমার মানে পিডাব্লিউডি তে একটা বিশাল ডিপার্টমেন্ট, তো অবশ্যই ওখানে কাজের স্কোপটা অনেক বেশি। তো সেই কারণে নতুন জিনিস শেখা যাবে আর কি সেখান থেকে। আচ্ছা, মানে তুমি যে কাজটা করছো সেটা করে করে বোর হয়ে গেছো, তাই তো? হ্যাঁ, বোর কিছুই না, আমি যে ডিপার্টমেন্টে যাই সেখানে এস্টিমেট, বিল আর সাইট সুপারভিশন তো করতেই হবে। এটা বোরের কিছু নয়, আমাদের সিভিল লাইনটাই তাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি তো এস্টিমেশন করো, এস্টিমেশনের কাজকর্ম করো, তো বুক হ্যাঁ হ্যাঁ ভ্যালুটা স্যার। কি, বুক ভ্যালু ব্যাপারটা কি? বুক ভ্যালু হচ্ছে স্যার যে যে অ্যামাউন্টটা, মানে কোনো প্রপার্টির বা কোনো কিছুর যে অ্যামাউন্টটা অ্যাজ এ রেকর্ডে থাকে, যেটা সেটাই হচ্ছে গ্লোরি, ইট ইজ নট চেঞ্জেবল। আচ্ছা, মানে তুমি বলছো যে ইট ইজ নট চেঞ্জেবল, মানে 5 বছর আগে হ্যাঁ কোনো একটা মেটেরিয়ালের ভ্যালু ছিল 10,000 টাকা, হ্যাঁ হ্যাঁ। আজকেও 5 বছর পরে সেই মেটেরিয়ালটার বুক ভ্যালু 10,000 টাকাই থাকবে? হ্যাঁ স্যার, এটা শুধু একদম, মার্কেট ভ্যালু চেঞ্জ হবে। একদম ভেবে বলছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো একটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর কি বুক ভ্যালু হতে পারে?
প্রপার্টি স্যার বুক ভ্যালু হয়, কিন্তু বিল্ডিং এ তো ডিটোরিয়েট করে, মানে অ্যাজ লাইফ থাকে বিল্ডিং এর, মানে তুমি বলছো বিল্ডিং এর কোনো, ডেপ্রিসিয়েশন থাকে। হ্যাঁ, তো বিল্ডিং এর বুক ভ্যালু বলে কিছু হয় না? স্যার বিল্ডিং এর বুক ভ্যালু যদি থাকে তাহলে সেটা ওই প্রথম যখন বিল্ডিংটা মানে হয়েছিল সেই সময় যে ভ্যালুটা রেকর্ড ছিল সেটাই বুক ভ্যালু স্যার বিল্ডিং এর। মানে সেটা তুমি বলছো 10 বছর 50 বছর পরেও সেটাই বুক ভ্যালু? হ্যাঁ স্যার, বুক ভ্যালু তো স্যার সেটাই থাকবে। মানে তুমি তোমার কথাতে 100% মানে এগ্রি করছো, মানে এটা কোনো চেঞ্জেবল নয় তো? না স্যার। আচ্ছা, তাহলে কোনো একটা যদি যন্ত্রপাতি থাকে ধরো, তাহলে তার হুম। স্যালভেজ ভ্যালু আমরা পাবো? কোনো যন্ত্রপাতি যদি থাকে, কোনো একটা পাম্প রয়েছে, কোনো একটা জেসিবি রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা স্যালভেজ ভ্যালু হচ্ছে যে কোনো কোনো না, কিছুর আমি যে মানে প্রশ্নটা করলাম সেটার অ্যান্সার দাও। অন্য অ্যান্সারে যেও না, অ্যান্সার ক্রিয়েট করো না। হ্যাঁ স্যার, স্যালভেজ ভ্যালু পাওয়া যাবে যন্ত্রপাতি বা গাড়ি। গাড়ি বা যন্ত্রপাতির স্যালভেজ ভ্যালু পাওয়া যাবে। তো স্যালভেজ পাবো। এবং তাদের বুক ভ্যালুও পাওয়া যাবে। হ্যাঁ, বুক ভ্যালুও পাওয়া যাবে স্যার। আচ্ছা। আচ্ছা ধরো, আহ, আমি একটা বাড়ি কিনেছি, আমি একটা বাড়ি কিনে পরে সেটাকে আমি রেন্টে দিয়ে চালাচ্ছি। তো হ্যাঁ। এই যে রেন্ট যে আমার কাছে আসছে, সেটা কি ভ্যালু? উম, স্যার মর্টগেজ ভ্যালু, রেন্টেড প্রপার্টি জন্য। রেন্টেড প্রপার্টি মর্টগেজ ভ্যালু? মানে আপনি যে রেন্টটা পাচ্ছেন হুম। সেটা স্যার ওই মর্টগেজ ভ্যালু বলা যেতে পারে সেটাকে। মর্টগেজ মানে ভ্যালু না, মানে মর্টগেজ সেটা অ্যামাউন্ট। আচ্ছা, আমরা যে এই বিভিন্ন রকমের কন্টিনজেন্সিস ভাবি আর কি, তো হ্যাঁ হ্যাঁ তো এস্টিমেশন করার সময় তো সেটা আমাকে ধরতেই হয় আশা করি। তো হ্যাঁ। হ্যাঁ স্যার। সেটা কত পার্সেন্ট ধরা হয়? স্যার 3% ধরা হচ্ছে। 3%? কিসের 3%? স্যার এস্টিমেটেড কস্টের 3% আমরা কন্টিজেন্সি ধরছি। এস্টিমেটেড কস্ট? কোন এস্টিমেটেড কস্ট? স্যার একটা এস্টিমেট, যে টোটাল এস্টিমেটেড কস্ট বেরোলো মানে আমি, সব আইটেমের তুমি কি জিনিস। আমার কথা বুঝতে পারছো? আমি আবার বলছি, কোন এস্টিমেটেড কস্ট? বি স্পেসিফিক, ডোন্ট ক্রিয়েট অ্যান্সার। এস্টিমেশন কত স্যার রকমের হয়? এটা এস্টিমেশন স্যার মেনলি আমরা দু রকমের করে থাকি, যেটা হচ্ছে একটা প্রিলিমিনারি এস্টিমেট, ডিটেলড এস্টিমেট। এবার এদের ভাগ আছে, যেমন আচ্ছা, এই যে ডিটেল এস্টিমেটের প্রিলিমিনারি এবং মধ্যে। ডিটেল এস্টিমেটের কথা হ্যাঁ তুমি বলছো, এই যে প্রিলিমিনারি এবং ডিটেল এস্টিমেট, হ্যাঁ কন্টিনজেন্সি, হ্যাঁ এই দুটোর ভিতর কোনটার থেকে নেওয়া হয়? কোনটার 3%কে ধরা হয়ে থাকে? এবারে আশা করি তোমার স্যার। মাথায় স্যার এলো জিনিসটা, তাই তো, যে আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, স্যার ডিটেলড এস্টিমেটের কস্টে। তাহলে কথাগুলো বি স্পেসিফিক হও, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি কথা ক্রিয়েট করো না। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, এস্টিমেশন তো তুমি জানো। আচ্ছা, পিডাব্লিউডি রুল বলা হয়ে থাকে একটা রুলকে, যখন আমরা জেনারেলি এস্টিমেট করি বা কোনো কিছুর একটা ভ্যালুয়েশন বের করতে যাই, তো সেই সমস্ত ক্ষেত্রে পিডাব্লিউডি রুল জেনারেলি অনেক সময় ইউজ হয়। কোন রুলটাকে পিডাব্লিউডি রুল বলে? বা অনেক সময় আছে। সিপিডাব্লিউ রুল বলে, সিপিডাব্লিউডি রুলও বলে। স্যার এটা জানা নেই আমার। আচ্ছা, আমি এস্টিমেশন বললাম। আর ভ্যালুয়েশনের ভিতরে পার্থক্য কি? স্যার এস্টিমেশন হচ্ছে প্রবাবেল কস্ট, মানে কোনো কাজ করার আগে মানে সেটার প্রবাবেল কস্ট আমরা ক্যালকুলেট করে দেখি কতটা, মানে কদিন টাইম লাগতে পারে বা কত টাকা লাগতে পারে, কি কি টুলস লাগতে পারে, এটা আচ্ছা, মাস্টার রোল এস্টিমেশন। কি? আর ভ্যালুয়েশন মানে স্যার কোনো একটা প্রপার্টির বর্তমান ভ্যালু, মাস্টার মানে রোল কি কি? আছে। মাস্টার রোল? স্যার স্যার মাস্টারল করা হয় প্রেজেন্ট, মানে এটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স শিট আর কি। সেটা থাকে, সেটা ডেলি লেবার যারা থাকে, মানে ডেলি ডে কন্ট্যাক্টে যারা থাকে তাদের প্রেজেন্ট নিয়ে মাসের শেষে মাস্টার রুলটা প্রিপেয়ার করা হয়। এটা এটা একটি ফর্ম এটা আছে, কি একটা নাম্বারটা। জেইর কাজ? এটা কি একটা জেইর কাজ?
হ্যাঁ স্যার, অবশ্যই এটা একটা জেইর কাজ। এটা একটা জেইর কাজ? মাস্টারের জেই কাজ। এটা করে যে সাইটে, নাকি সাইটের সুপারভাইজারকেই বলে যে হ্যাঁ তুমি বানিয়ে রাখবে আমি নিয়ে চলে যাবো? না স্যার, সেরকম করা যায় না, এটা জেই রেসপন্সিবিলিটি অবশ্যই। তুমি মাস্টার রোল করেছো কোনোদিন, দেখেছো, গেছো? স্যার আমি মাস্টার মানে করিনি, কিন্তু আমি মাস্টার শিটটা অবশ্যই দিই। হ্যাঁ, তো মাস্টার রোল সিটে কি কি প্রেজেন্ট থাকে? মাস্টার গেলে রোল সিটে কি কি থাকে? স্যার, ওপরে ডেট, আর সাইডে লোক মানে যারা আছে তাদের নাম, আর ডেট গুলো লেখা থাকে 1 থেকে 30। যেদিন যেদিন ওরা আসে সেদিন পি 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 মানে দেওয়া হয়। তো আচ্ছা। লাস্টে সেটা দেখা হয় কোন দিন কে কতদিন এসছে, মানে আচ্ছা, এই প্রেজেন্ট মাস্টার কে রোল, এসেছে সেই মাস্টার রোল অনুযায়ী। করার কারণ কি? মাস্টার রোল করার কারণ কি? স্যার মাস্টার যারা হচ্ছে নো ওয়ার্ক নো পেতে কাজ করে, মানে যারা মানে ডেলি আসলে টাকা পায় আর কি, ওয়েজেসটা পায়, তাকে তো কি তাদের বলে? জন্য মাস্টার রোলটা করা। তাদেরকে কি শ্রমিক বলে? ডেলি লেবার বলে, মানে এতে এবার আচ্ছা, তুমি স্পেসিফিক তো ধরো ঠিক স্যার জানা আমি নেই। তোমার কাছে একটা প্ল্যান সাবমিট করেছি, আমি তোমার কাছে একটা আচ্ছা। প্ল্যান সাবমিট করেছি, তুমি গেছো সাইটে ফিল্ড ইন্সপেকশনে, তুমি ওখানে যে কি কি দেখো, কি কি দেখবে? স্যার ফার্স্ট অফ অল আমি আপনার ডিটেল রেজিস্টার সাইট প্ল্যানটা দেখব। আর আমি আপনার চারদিকে যে মাপটা আছে জমির, সেই চারদিকে মাপটা নেব এবং তার ডায়াগোনাল নেব। এবার সেইটা নিয়ে আসবো, আর আপনার জমিতে দাঁড়িয়ে আমি সেখানকার জিও ট্যাগ করে 4টে ছবি তুলবো, যেটা আমাকে সাইটে আপলোড করতে হবে। এবার অফিসে এসে আপনি যে প্ল্যানটা জমা করেছেন আচ্ছা, সেইটা ফ্লোর অনুযায়ী ফ্লোর দেখবো যে এরিয়া রেশিও কি? ফ্লোর এরিয়া রেশিও কি? স্যার এরিয়া অফ অল অফ দ্য ফ্লোর টোটাল ডিভাইডেড বাই দ্য ল্যান্ড এরিয়া, এটাই হলো আমাদের FAR বা ফ্লোর এরিয়া রেশিও। আচ্ছা, ল্যান্ড এরিয়া আর প্লট এরিয়া কি সেম? স্যার স্যার বুঝলাম না, স্যার একটু ল্যান্ড বলবেন? এরিয়া, ল্যান্ড এরিয়া বললে তো তুমি, ল্যান্ড এরিয়া। হ্যাঁ ল্যান্ড এরিয়া স্যার। হ্যাঁ, ল্যান্ড এরিয়া আর প্লট এরিয়া, এই দুটো কি সেম? আর হ্যাঁ স্যার সেম, ল্যান্ড এরিয়া প্লট এরিয়া আচ্ছা, তো সেম। কলকাতার জন্য এফএআর কত? স্যার অ্যাজ পার সামনের যে অ্যাক্সেস মানে রোডটা থাকে তার উপর নির্ভর করে, না, মিনিমাম মোটামুটি 8 এখন ফুট মানে। কত মোটামুটি চলছে, কিরকম একটা এভারেজ কিরকম থাকে? স্যার আমি তোমাকে বলছি এখানে ডিটেলস জানতে যদি, চাইছি না। আচ্ছা স্যার 1.25 to 2। আচ্ছা, 3 হয় না? 3 যায় না কোনোভাবেই? 3 যায় স্যার কলকাতার ক্ষেত্রে, তবে সেগুলো ও নিতান্তই বড় রাস্তা, মানে যেগুলো মেন রোড তার সামনে, বাট এর বেশি যায় না স্যার। তুমি তুমি তো গড়িয়াতে থাকো, তুমি কোনোদিন মুকুন্দপুর গেছো? মুকুন্দপুর? হ্যাঁ স্যার গেছি, ওটা তো বাইপাস এরিয়া। হ্যাঁ, তো মুকুন্দপুরের, না না, মুকুন্দপুর বাইপাস না, মুকুন্দপুরের ভিতরের দিকে গেছো? হ্যাঁ স্যার ভিতরে তো গেছি স্যার। তো ভিতরের দিকে যদি তুমি যেয়ে থাকো, যদি তুমি হ্যাঁ। আমাদের নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিকে যেয়ে থাকো, তাহলে ওখানে তুমি গেলেই দেখতে পাবে ওখানে কিন্তু সেরকম বড় সড়ো রাস্তা কিন্তু নেই, বাট এফএআর কিন্তু মোটামুটি 5-6ও চলে গেছে। লক্ষ্য করেছো কি কোনোদিন? না, ওটা তোমাদের আয়ত্তাতে আসে না? না না স্যার, ওটা আমাদের হাতের, ওটা KMC তে থাকে। আর KMC তে স্যার একটু মানে ওদের রুলসটা একটু আলাদা, আমরা নিজস্ব রুলসটা করে, যেমন বিশেষ করে ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ওরা অনেকটাই ছাড় তুমি দিয়েছে, কোনোদিন যেমন উপহারের আমাদের দিকে যেমন। গেছো? উপহারের দিকে গেছো? উপহার নাম হ্যাঁ শুনেছো? স্যার উপহারের ওটা জায়গাটার নাম নয়াবাদ। হ্যাঁ, তো ওখানে তুমি যখন গেছো তখন ওখানে দেখেছো যে এখানে এফএআর অনেক জায়গাতেই কিন্তু 5 আর 6-এর মোটামুটি, তুমি দেখেই বুঝতে পারবে যে এফএআর এখানে 5 to 6। হুম হুম, তাহলে ওরা নির্ঘাত মানে হয়তো কোনো স্যার ওরা ল্যান্ড ডোনেট আচ্ছা, করেছে, কলকাতাতে ধরো, সেক্ষেত্রে কলকাতাতে অ্যাডভান্টেজ কোনো একটা পেয়েছে। জায়গাতে বিল্ডিং হচ্ছে, কলকাতায় একটা G+, হুম 5 বিল্ডিং হচ্ছে, এমনি রেসিডেন্সিয়াল বিল্ডিং একটা, কোনো কন্ট্রাক্টর নেই, এমনি নর্মালি হয়তো লোকজন করার চেষ্টা করছে। তো জি হুম প্লাস হুম। ফাইভ বিল্ডিং এ কি ওখানে পাইল দিতেই হবে? স্যার অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট যদি ওই বিল্ডিং এর ক্ষেত্রে পাইলিং আসে, না, তাহলে ধরো সেক্ষেত্রে পাইল তো ছোটখাটো জায়গাতে, ছোটখাটো জায়গাতে কি পাইল টেস্ট হয়? তোমার কি মনে হয়, ধরো আমি একটা বিল্ডিং বানাবো, বাড়ি বানাবো, আমার অত পয়সা কোথায় রয়েছে যে আমি একটা সয়েল টেস্ট করাবো ওখানে, এসপিটি মেসটিপি করাবো ওখানে?
উইদাউট সয়েল টেস্ট স্যার আপনি ফ্যানটা ফেলতেই পারবেন না, যখন সেটা আপনার মিডিয়াম রিস্কে চলে যাচ্ছে। অতএব 200 স্কোয়ার মিটার এরিয়ার উপরে হলে আপনাকে সয়েল টেস্ট কলকাতাতে ম্যান্ডেটরি স্যার। কলকাতাতে সমস্ত বিল্ডিং এর যে তুমি প্ল্যান পাস করো, প্রত্যেকটা বিল্ডিং এ সয়েল টেস্ট হয়? না স্যার, G+3 থেকে হয়। এই জি জি প্লাস থ্রি থেকে হয়, জি করতেই প্লাস হয়, না তো হবে না পাস। মানে তুমি পাস করোনি বলছো কোনোদিন G+3 এর না, উপরে সয়েল টেস্ট ছাড়া? আচ্ছা, সয়েল উইদাউট টেস্টটা সয়েল তুমি টেস্ট হবেই না। ইয়ে করো, সয়েল টেস্টার ভেটিং করো, মানে তুমি নিজে ওটার ভেটিং করে দেখো যে ইজ ইট ট্রু অর নট? স্যার এটা স্যার এটা আমাদের এতে নয়, মানে আমার হেডে তো নেই, তবে আমরা এটা দেখি যে মানে এটা আমার হেডে নেই, এটা আমাদের এসে আচ্ছা, ওই ইমপ্লিমেন্টেশন জায়গাতে তার হেডে মোটামুটি আছে। বিয়ারিং কত পাও? ওই সমস্ত জায়গাতে বিয়ারিং কত পাও সয়েলের? স্যার কতটা ঠিক স্যার আমার জানা নেই বিষয়টা কত এই তুমি থাকে। G+3 এর প্ল্যান পাস করছো, তুমি জানো না যে কত তোমার ধরো বিয়ারিং এসেছে? ধরো কথা কথা বলছি আমি, 10 বিয়ারিং এসেছে, তুমি 10 বিয়ারিং এ ছেড়ে দেবে? না স্যার, আমি আমি তো আমার ছাড়া আমার এখানে না, এখানে চেন ওয়াইজ হয়, আমার পোর্শনটা আমি ছাড়ি আর আচ্ছা অন্যদিকে যেটা আটকে যাবে সেখানে গিয়ে তার চলে যাবে। আমার পোর্শনটা তার সাইট ইন্সপেক্টর আর ওই অ্যাজ পার রুলস ও ড্রয়িংটা করেছে কিনা ওই সেটুকুই আমার স্পেসিফিক। আচ্ছা আচ্ছা, মানে তুমি সাইট মানে ইন্সপেকশনের আমার হেড? কাছে একটা, একদমই তাই, আমার কাছে যখন একটা প্ল্যান ঢুকছে শুধুমাত্র আমার কাছে ঢুকছে না, অ্যাজ ওয়েল অ্যাজ ওটা এইর কাছে ঢুকছে, ওটা পিসিবির কাছে ঢুকছে, ওটা ফায়ারের কাছে ঢুকছে, ওটা গুড গুড গুড। মানে 5 জনের কাছে হ্যাঁ, এটা সিস্টেমটা এরকম, আমি আমার লগ ইন আইডি দিয়ে লগ ইন করছি, ওরা সেরকম ওদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করছে। এবার যেখানে প্রবলেম হবে সে সেন্ড ব্যাক করবে অ্যাপ্লিকেন্টকে, আমি আমারটা ফরওয়ার্ড করে দেবো। আমার আচ্ছা যখন আচ্ছা প্রবলেম হবে আচ্ছা আমি সেন্ড ব্যাক করে দেবো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি সয়েল টেস্টে কি কি হয় ওখানে? জেনারেলি একটা বিল্ডিং এর আগে কি কি সয়েল টেস্ট করা হয় ওখানে? স্যার এখানে আমাদের বিল্ডিং মানে যদি যদি এটা আমাদের মিডিয়াম রিস্কে চলে যায় সেক্ষেত্রে আমাদের যেগুলো ম্যান্ডেটরি সেটা হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট। এবার সেখানে যদি মানে যে এটা হবে মানে তার এগেনস্টে আমাদের যে না না, সয়েল টেস্ট ইট্যাক্স কি কি রিপোর্ট হয়? দেয়। সয়েল টেস্ট কি কি হয়? আমি আবার তুমি কোশ্চেনে অন্যদিকে চলে যাচ্ছ। যে সয়েল টেস্ট রিপোর্টটা আছে তাতে কি কি সয়েল টেস্ট থাকে? সেইটা স্যার তো জানা নেই আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কি রয়েছে বলে? আচ্ছা, সেকেন্ড তো বললেই তুমি, সেকেন্ড তো সেকেন্ড নিয়ে এত আলোচনা হলো না, এমইডি নিয়ে করে। প্রথম বললে পিডাব্লিউডি। আচ্ছা, হ্যাঁ। পিডাব্লিউডি তে তুমি কাজ করবে, তাহলে তোমাকে তো রোডের কাজে পাঠাবো। ধরো তুমি চান্স পেয়ে গেছো, তোমাকে আমি রোডের কাজে পাঠাবো। তো তোমার সেখানে আমি তুমি পাঠিয়ে দিলাম তোমাকে একটা জায়গাতে যেখানে কালভার্ট হচ্ছে। ওকে। তো প্রথম দিন তুমি গেছো, কালভার্ট হচ্ছে, ওখানে কালভার্টের জিনিসপত্র সব হচ্ছে, দেখা যাবে। তো ওখানে কি সয়েল যে এখানে রয়েছে ওর আশেপাশে তো সয়েল আমাকে ফিলিং করতে হবে। তো এইখানে যে সয়েলটা ফিল হবে কালভার্টের পাশে, সয়েল ফিল হয় তো? স্যার সেটা সাইট অ্যাজ অ্যাজ পার সাইট বুঝতে হবে সেখানটা কি করতে হবে, মানে যদি একটা কালভার্ট হয় যে ক্যানালটাকে পাস মানে এই রাস্তার এপাশ ওপাশ করানোর জন্য, আচ্ছা, যে কোনো সেক্ষেত্রে ভাবেই হোক না, স্যার আমরা সেখানে কি সয়েল আমরা কোথাও সয়েল ফিলিং করি না কালভার্টের পাশে? হ্যাঁ স্যার কালভার্টের যেখানে এমব্যাঙ্কমেন্ট মানে এটা শেষ হয়ে গেল এটা মানে উইং ওয়ালটা সে তার পাশে আমরা সয়েল ফিল করি। হ্যাঁ, তো যে সয়েল ফিল আমি করব, হুম, সেখানে সেই হুম। সয়েল ফিলটাতে আমি কত রিলেটিভ কম্প্যাকশন দেখবো? আহ, এটা স্যার বলতে পারবো না। মানে কত হওয়া উচিত? স্যার এটা জানি না স্যার। আচ্ছা, স্যান্ড রিপ্লেসমেন্ট কি জন্য করা হয়? স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে কি করা হয়? স্যার ফিল ডেনসিটি চেক করা হয়। ফিল্ড ডেন্সিটি অফ? ফিল ডেনসিটি চেক করা হয় স্যার, একটা আমাদের ল্যাবে মনে হয় এই টেস্টটা হয়েছে, মানে যখন কলেজে পড়তাম তখন। হ্যাঁ হ্যাঁ, ফিল্ড ডেন্সিটি চেক করা হয়, ওকে ঠিক আছে, হ্যাঁ, এটা আমি মেনে নিয়েছি। তো ফিল্ড ডেন্সিটি অফ কিসের? কিসের ফিল্ড ডেন্সিটি চেক করা হয়? ফিল ডেনসিটি অফ কোর্স গেইন হয়। আচ্ছা, ফাইন সয়েলের করা যাবে না, তাই তো? কোর্স গেইন সয়েলই মেনলি ফিল ডেনসিটিতে দেখা হয়। সয়েল সয়েল এই স্যান্ড রিপ্লেসমেন্ট। হ্যাঁ, কিন্তু ফাইন কি করা যায়? ফাইন এগ্রিগেট কি করা যায় তাতে? ফাইন এগ্রিগেটের
বা ফাইন গ্রেনড সয়েলের? ফাইন গ্রেন সয়েলে, ফাইন গ্রেন সয়েলে স্যার কোরকাথার মেথড আচ্ছা আচ্ছা আচ্ছা, করা ঠিক হয়। আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, একটা ইয়ে আমাদের ধরো পিএসসি সিমেন্ট আছে, তো পিএসসি সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত? স্যার স্যার সিএসসি সিমেন্ট, হ্যাঁ পোর্টল্যান্ড স্যাক সিমেন্টের কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। 3.15। কত কত? 3.15। 3.15? আচ্ছা, মানে তুমি বলছো হ্যাঁ ওপিসিও যা এই পিএসসিরও তাই? হ্যাঁ স্যার। ফাইননেস কোনটার বেশি? ফাইননেস তো স্যার দুটোরই সেম স্যার। পিএসসি আর ওপিসি দুটোরই ফাইননেস সেম? স্যার এটা স্পেসিফিক বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তো কলকাতা থেকে বলছো, তো কলকাতায় আবার গড়িয়াতে থাকো, তো ওখানে আশেপাশে বিখ্যাত কি রয়েছে? স্যার কলকাতায় তো অনেক কিছুই আছে, যেমন না না, এখানে। ওইখানে গড়িয়া, স্পেসিফিক গড়িয়া। ও, গড়িয়া স্পেসিফিক স্যার, এখানে আমাদের একদম বাড়ির পাশে এখানে বোড়াল এরিয়া আছে, সেখানে পথের পাঁচালীর শুটিং হয়েছিল এবং এখানে ঋষি রাজনারায়ণ বসুর জন্মভিটা রয়েছে। আচ্ছা হুম। আচ্ছা, এই ফ্লোটিং মার্কেটটা এখন আছে না উঠে গেছে ওখানে? আর ওগুলো চলে না স্যার, কিছু বোট তো সিঙ্ক করে গেছে, মানে ডুবে গেছে, তারপরে আর ওটা কেউ মেনটেন করে না, আর আর চালায়ও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার ওখানে তো মেট্রো গেছে, তো মেট্রো কবে চালু হয়েছিল ফার্স্ট? স্যার 2001, মানে এখানে এখানে মানে আমাদের গড়িয়া থেকে না, 2008 সালে কলকাতার, চালু। কলকাতার কথা বলছি আমি। কলকাতায় ফার্স্ট, স্যার বলতে পারবো না কোথায়। আচ্ছা, কোথা থেকে কোথা পর্যন্ত চালু হয়েছিল প্রথম? হুম, ধর্মতলায় ফার্স্ট চালু হয়েছিল, হ্যাঁ, প্ল্যানেটে। কোথা থেকে কোথায়? স্প্ল্যানেডেই শুধু কি দাঁড়িয়েছিল? স্প্ল্যানেড থেকে তো কোথাও গেছিল না নিশ্চয়ই। না, প্ল্যানেট থেকে আমার মনে হয় রাসবিহারী মানে কালীঘাট অব্দি মানে ফার্স্ট চালু হয়েছিল, মানে স্পেসিফিক, মানে একদম সঠিকটা জানি না স্যার। রাসবিহারী নাকি ইয়ে অবধি, আমাদের কি বলে টালিগঞ্জ অবধি? না 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 স্যার, না, টালিগঞ্জটা আগে চালু হয়নি, টালিগঞ্জে আগে চালু হয়নি, শিওর এটা। শিওর এটা না? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, টালিগঞ্জ পরে চালু হয়েছে। ঠিকই আছে, ঠিক আছে, এখানে ইন্টারভিউ কমপ্লিট করাই যায়। ওকে, বলো তুমি তোমার ফিডব্যাক দাও, তারপরে আমি আমার ফিডব্যাক দিচ্ছি। কি বুঝলে মানে, প্রচুর তোমাকে কি মানে হ্যারেস করা হলো? উম, না না, হ্যারেস কিছু করা হয়নি স্যার, আমার নিজেরই মানে প্রিপারেশনের টাইমটা পাচ্ছি না, তো সেই কারণে আমার অনেক এই তোমার ঘাটতি রয়েছে, আমি ইন্টারভিউ কি বুঝতে পারছি খারাপ হলো অনেক কিছু। ভাবছি? তোমার কি ইন্টারভিউ খারাপ হলো ভাবছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমার মানে নাম্বারটা একটু পেছনের দিকেই আছে, মানে 149 মতো নাম্বার আছে, হ্যাঁ স্যার, তো আমি বুঝতে পারছি না আমার এটা হবে কিনা, কোনো সেই ব্যাপারই কারণে। না, তোমার যা এক্সপিরিয়েন্স রয়েছে, এবার আমি আমার ফিডব্যাকে আসি। আমি জানি না তুমি তোমার ফিডব্যাকটা পুরো দিলে কিনা, আমি আমার ফিডব্যাকে আসি। তোমার যা এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি যদি সেই এক্সপিরিয়েন্সটাকে ঠিক মতো বলতে পারো, তোমার পক্ষে মানে, আমি তো যা শুনছি 65 এভাব অনেককেই দিচ্ছে এরকমও শুনেছি। তো তোমাকে যদি আচ্ছা 150 ধরে নিচ্ছি, 150-র পরে যদি তোমাকে 60ও দেয়, দেন 210 আচ্ছা। কিন্তু একটা কোনো একটা জায়গাতে যেও হলেও একটা সেফ স্কোর। আমি বলছি না যে তুমি এমইডি পেয়ে যাবে, পিডাব্লিউডি পেয়ে যাবে, এসব আমি বলছি না। এটা প্রিডিক্ট করা মানে বোকামি একটা। বাট তোমার যা এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট রয়েছে, পিএনআরডি। হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হোক স্যার। যাই হোক, মানে আমি সেটা বলছি না, আমি স্পেসিফিক হচ্ছি না। মানে আমি বলতে চাইছি যে আচ্ছা তোমার যে 150 রয়েছে, তারপরে তোমার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে বেশ, মানে স্পেসিফিক্যালি এই এক্সপিরিয়েন্সটা খুব কম লোকের থাকে। এবং এই টিয়ার অফ এক্সপিরিয়েন্স এবং এই 8 বছরের এক্সপিরিয়েন্সে তুমি যদি এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে ওখানে উপস্থাপন করতে পারো, আহ, মানে ইউ উইল মেড ইট, হয়ে যাবে।
এবারে চলে আসি কোন কোন জায়গাগুলো ও তোমাকে ঠিক করতে হবে না। এইখানে তুমি অনেক ক্যাজুয়াল ভাবে আমার সাথে ইন্টারভিউ দিচ্ছ, এটা একদমই ঠিক নয়। যাই হোক, এটা হচ্ছে প্রথম প্রবলেম। দরকার হলে এটা ভিডিওটা থাকবে, ভিডিওটা দেখে নেবে। আচ্ছা আচ্ছা। আহ, তুমি ইন্টারভিউ যখন দিচ্ছ সেখানে কোনোভাবেই ক্যাজুয়াল হবে না, কোনোভাবে ক্যাজুয়াল হবে না তুমি। আমি এই জন্যই ভিডিওটা অফ করে রাখা, তার কারণ হচ্ছে যে যাতে সমবয়সী বা একটু বড় দেখে পরে তুমি আরো বেশি ফ্র্যাঙ্ক হচ্ছ, এই জিনিসটা আচ্ছা ওখানে তো পাবে না। তোমাকে, তুমি যখন, যতক্ষণ তুমি ওই রুমটার ভিতরে থাকবে, তোমাকে ততক্ষণ হুম অ্যাজ এ হুম। প্রফেশনাল বিহেভ করতে হবে। আমি জানি না এই কথাটা শুনে আচ্ছা তোমার খারাপ লাগতে পারে, বাট ইটস স্টিল, মানে তুমি যেভাবে ইন্টারভিউটা টোটালটা দিলে, সেটাতে তোমার হ্যাঁ বিহেভিয়ারালে তুমি যে একটা 8 ইয়ার এক্সপিরিয়েন্স রেসপন্সিবল একজন যে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছো, তোমাকে এত ক্যাজুয়ালি হলে কিন্তু চলবে না। ইউ আর ওয়েল এনাফ সাউন্ড, তুমি যথেষ্ট তোমার কাজ সম্পর্কে জানো, তুমি যথেষ্ট তোমার রেসপন্সিবিলিটি জানো, এবং তোমার রেসপন্সিবিলিটি এই যেই ইঞ্জিনিয়ারের জন্য সব থেকে বেশি স্যুট করছে। বাট স্টিল তুমি কেন ক্যাজুয়াল থাকবে? তুমি ওখানে একটা ডিজার্ভিং বুঝতে পেরেছি, সিট। মানে আমার বিহেভিয়ারে একটু অসুবিধা হচ্ছে, মানে আমার বিহেভিয়ারটা ঠিক করতে হবে, না, সেটা নিয়ে তোমার কাজ করতে হবে, বিহেভিয়ার তাই তো? ঠিক করতে হবে না, একদমই ভুল কথা, বিহেভিয়ার ঠিক নয়। তোমাকে একটু অ্যাটিটিউড আনতে আচ্ছা হবে, তোমাকে একটু সিরিয়াস শো করতে হবে। আমি মানছি, ইউ ইউ উইল বি ফ্র্যাঙ্ক, তুমি কুল কাম থাকতে হবে, বাট তোমাকে একটু অ্যাটিটিউড গেদার করতে হবে, যাতে তুমি যখন অ্যান্সার করছো, তুমি সেখানে মানে হল ফলিয়ে যাবে না। আচ্ছা। ডোন্ট ট্রাই টু বি ফ্রেন্ড উইথ ইয়োর ইন্টারভিউয়ার, রেসপেক্ট দেম, দে উইল রেসপেক্ট ইউ। আমি মানছি, মানে আমার কথাগুলো হয়তো তোমার হার্শ লাগছে, বাট কিছু করার নেই। বাট না 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 যদি না। যদি চাকরি পেতে হয়, তোমাকে এই জিনিসটা ঠিক করতেই হবে। কারণ ওখানে যারা বসে থাকবেন, কেউ কেউ 70 বছর, কেউ কেউ 80 বছরের মানুষ থাকবে, আবার হতে পারে অনেক সময় হয়তো আচ্ছা 55 55 বছরের মানুষও থাকতে পারে। তারা এই বিহেভিয়ারটাকে পছন্দ নাও করতে পারে, কারণ দে আর লেজিট প্রফেশনাল না, তারা অনেক বছর এই কাজগুলো করে এসেছে। হ্যাঁ। সো একটু অ্যাটিটিউড পুট আপ করো। বাকি তোমার এক্সপিরিয়েন্সে তুমি, মানে সত্যি কথা বলছি, এরকম আমার এক্সপিরিয়েন্স হলে তো আমি মানে আজকে কোথায় বসেই থাকতাম। যাই হোক, সেটা নিয়ে নয়, তোমার এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স, এবং তুমি তোমার কাজ সম্পর্কে প্রচন্ড ওয়াকিবহল, এটা আমার খুব ভালো লাগলো। এই জিনিসটাকে ওখানে পুট করো, আর অ্যাটিটিউডটা পুট আপ করো। ডোন্ট বি ফ্র্যাঙ্ক উইথ ইয়োর ইন্টারভিউয়ার। হাসতে খেলতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার মানে তুমি জানো তুমি পেয়ে যাবে, এরকম একটা ধারণা হয়ে যায়। না না। সেটা ইন্টারভিউয়ার যে রয়েছে তার মাইন্ডে একদম পুট করো না, যে ইউ আর ওয়েল এনাফ কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট অ্যাবাউট ইউর রোল অ্যান্ড এভরিথিং। জাস্ট কিপ ইট সিম্পল, কিপ ইট সিম্পল। আমি, হ্যাঁ, আমি আমার এই এক্সপিরিয়েন্স রয়েছে স্যার, আমি এখন এটা করছি, আমি ট্রাই করেছি। এবারে না হলে পরেও তো তুমি কিছু করতে পারবে না, বা হলেও তুমি কিছু করতে পারবে না। হুম। বুঝতে পেরেছো আমার? স্যার আমি মানে, হ্যাঁ বুঝতে পারছি স্যার, আমি বলছি আমার কি সব এক্সপিরিয়েন্স থেকেই প্রশ্ন করবে নাকি ওই সাবজেক্ট, মানে আমি না স্টিল স্ট্রাকচারটা কি ছাড়তে পারি, মানে পড়ার একদম, ক্ষেত্রে একদম কিছু? ছেড়ে যাও, ছেড়ে যাও। আমি তোমাকে কি আমি আসলে আমি যে কোশ্চেন গুলো করলাম, তোমার কি কোনো জায়গা থেকে মনে হলো তোমার এক্সপিরিয়েন্সের বাইরে আমি প্রশ্ন করলাম? না না না, আপনি তো টোটালি আমার এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন হ্যাঁ, তো করেছেন। যেরকম আমি প্রশ্ন মানে করেছি সেরকমই তোমাকে ওখানে প্রশ্ন করবে। আর দু চারটা প্রশ্ন তো তোমার এদিকের বাইরে তো থাকবেই, ওটা কিছু করার নেই। দু চারটা কোশ্চেন, যেমন আমি ইচ্ছে করে লাস্টে ওই পিএসসির প্রশ্ন করলাম, বা ওপিসির প্রশ্ন করলাম, এরকম দু চারটা প্রশ্ন থাকবে। সেটা হয়তো ওপিসি পিএসসি না প্রশ্ন করে, তোমাকে হয়তো প্রশ্ন করলো সার্ভে থেকে, তোমাকে হয়তো হঠাৎ করে প্রশ্ন করলো ইয়ে থেকে, তোমার কি বলে, ওয়াটার রিসোর্স থেকে। সে দু একটা প্রশ্ন তোমাকে করতে পারে, বাট মোস্টলি মানে মোটামুটি 60-70% অফ এরিয়া দেখবে, তুমি আমার ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে তোমার কাজের থেকেই থাকবে। আর তুমি এই বুক বুক ভ্যালু, স্যালভেজ ভ্যালু, এগুলো ডিটেলসে যে পড়ো একটু, আচ্ছা। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি যে অ্যান্সার গুলো করেছো সেটা ঠিক না ভুল। আমি আর এখানে কিছু বলছি না, আমি ভিডিওটা এখানে ক্লোজ করছি। তুমি একটু এই জায়গাটা তৈরি করো, আর তোমার অ্যাটিটিউডটা একটু পুট আপ করো, মানে ডোন্ট টেক ইট এনি আদার ওয়ে। একটু হুম। অ্যাটিটিউড পুট আপ করো। ডেফিনেটলি 60 মার্কস ইজ নাথিং তোমার কাছে। তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে, 60 মার্কস আমি তো মানে কোনো জায়গায় বলি না,
আমি এই ইন্টারভিউতে তোমাকে আমি বলছি, আমি থাকলেই তোমাকে 60 মার্কসের অ্যাভাব দিতাম, কারণ তোমার এই এক্সপিরিয়েন্সটা প্রচন্ড ম্যাটার করে যাবে ফর মানে এনিথিং ডিপার্টমেন্টাল ওয়াইজ। তো অ্যাটিটিউডটা একটু ঠিক করে নিলে আই থিঙ্ক ইট উইল বেটার। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে।